হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি। তোমরা জানো যে সামনেই তোমাদের রয়েছে আপকামিং রেলওয়ে এক্সামিনেশন এনটিপিসি এবং গ্রুপ ডি। আমরা আগেও বলেছিলাম যে এনটিপিসি অর্থাৎ রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য কিন্তু আমরা একদিন ছাড়া ছাড়া বা গ্যাপে গ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো। আমরা বিগত একটা ক্লাস দিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের এইরকম, কিন্তু তারপরেই এনটিপিসি নিয়ে গন্ডগোলটা হয় এবং এনটিপিসি এবং গ্রুপ ডি কিন্তু পোস্টপন হয়ে যায়। কিন্তু পোস্টপন হয়ে গিয়েছে তার মানে এই নয় যে পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে বা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আমাদের প্রস্তুতি কিন্তু এখন থেকে নিতে হবে। পোস্টপন হয়ে গিয়েছে তার মানে আমরা কিন্তু কিছুটা বাড়তি সময় পেয়ে যাচ্ছি প্রস্তুতি নেওয়ার। তো সম্প্রতি কেন্দ্রীয় বাজেট 2022-23 বর্ষে কিন্তু কেন্দ্রীয় বাজেটটা প্রকাশিত হয়েছে। তো সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা করে ফেলবো। টার্গেট পুলিশ পরীক্ষা 2022, রেলওয়ে গ্রুপ ডি 2022-কে লক্ষ্য করে, এনটিপিসি এবং গ্রুপ ডি কে লক্ষ্য করে। তো কেন্দ্রীয় বাজেট যে প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে ফেলবো, যেগুলো আপকামিং রেলওয়ে এক্সাম তো বটেই, অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। এই ক্লাসটি কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত যে ক্লাসটা আজকে, সেটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, কে সংসদে কেন্দ্রীয় বাজেট 2022-23 পেশ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন হলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী এবং তেনার কাজই এটা যে সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করা। নেক্সট দেখব 2 নম্বর প্রশ্ন, সংসদে কাগজবিহীন বাজেট কতবার পেশ করা হয়েছে? তো প্রশ্ন নাম্বার 2 এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 2। অর্থাৎ গত বছর এবং এই বছর এই দুইবার কিন্তু সংসদে কাগজবিহীন বাজেট পেশ করা হলো। অর্থাৎ এখন সব ডিজিটাল মাধ্যমে কিন্তু পেশ করা হচ্ছে আমাদের এই বাজেটগুলো। ওকে, নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। দেখো, টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2022-কে লক্ষ্য করে প্রিলিমিনারি এবং মেনের সম্পূর্ণ ব্যাচ কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে, এবং এটা আমাদের দ্বিতীয় ব্যাচ কোর্স। সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক, প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে ক্লাস করানো হচ্ছে একদম বেসিক লেভেল থেকে। তো পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও। সিআরপি একাডেমি কিন্তু পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে থাকে। তোমরা জানো বিগত বছরগুলোতে আমাদের ক্লাস থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে এবং এই সমস্ত ব্যাচ কোর্স থেকেও তোমরা 80% হুবহু প্রশ্ন কমন পাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে। মাত্র 1499 টাকার বিনিময়ে তোমরা নিউ ইয়ার অফারের এই ব্যাচ কোর্সটা পেয়ে যাবে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো 9647553612 নাম্বারে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, কোন আর্থিক বছরের জন্য বাজেট 2022 পেশ করা হয়েছে? তো এই বছর পেশ করা হয়েছে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2022-23। দেখো, বাজেট পেশ করা হলো কবে? ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, তার মানে এটা 2022-এর ফেব্রুয়ারি চলছে এবং এটা চলবে কতদিন পর্যন্ত? 2023-এর নিশ্চয়ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো হয়ে গেল কি 2022-23। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখব, সংসদে ইউনিয়ন বাজেট 2022-23 কবে পেশ করা হয়? তো প্রশ্ন নাম্বার 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি ইউনিয়ন বাজেট 2022-23টি পেশ করা হয় সংসদে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই তার মেন পরীক্ষাকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপারের ব্যাচ কোর্স কিন্তু অলরেডি অনগোয়িং চলছে। 20 ডিসেম্বর থেকে কিন্তু ক্লাসটা শুরু হয়ে গিয়েছে, এখনো কিন্তু চলছে। সম্পূর্ণ 6 মাসে তোমরা গাইডেন্স পাবে এবং জানো এসআই মেন পরীক্ষা কিন্তু কোনো রকম এমসিকিউ নেই। সমস্ত ডেসক্রিপটিভ পেপার, ডেসক্রিপটিভ জেনারেল, ডেসক্রিপটিভ গণিত, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ বাংলা, সেই অনুযায়ী অর্থাৎ এসআই পরীক্ষার সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ ভিডিও ক্লাস এবং ক্লাসের পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে 1799 টাকার বিনিময়ে যারা এসআই পরীক্ষাতে উত্তীর্ণ হতে চাও এবং সিলেকশনটাকে পাকা করতে চাও, আমাদের এই ব্যাচ কোর্সে অবশ্যই ভর্তি হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে বাজেট শব্দটি ব্যবহৃত হয়েছে? তো প্রশ্ন নাম্বার 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধারার কোনোটিতেই নয়। অ্যাকচুয়ালি এই বাজেট শব্দটা আমাদের সংবিধানে কোথাও লেখা নেই।
শুধুমাত্র অর্থ কমিশনের ব্যাপারে লেখা রয়েছে, কিন্তু বাজেট শব্দটা আমাদের সংবিধানে লেখা নেই, বা বাজেটের ব্যাপারেও কোনো কিছু আমাদের সংবিধানে লেখা নেই। নেক্সট 6 নম্বর প্রশ্ন, সংবিধানে বাজেট শব্দের স্থানে কি ব্যবহার করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 6 নম্বর প্রশ্ন, অপশন সি, উভয়ের জন্য উপযুক্ত এ এবং বি, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বার্ষিক আর্থিক বিবৃতি, এই দুটো শব্দ আমাদের সংবিধানে বাজেট শব্দটার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। নেক্সট দেখো, বাজেট 2022-23 সম্পূর্ণ তথ্য, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেব এই বাজেট 2022-23 সম্পর্কে। দেখো কি বলছে, ডিজিটাল মুদ্রার ব্যাপারে এখানে বলা হয়েছে এই বছর অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় ঘোষণা করেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই 2022-23 আর্থিক বছরে ডিজিটাল মুদ্রা চালু করবে। নেক্সট দেখো, কর্পোরেট ট্যাক্স হ্রাস, অর্থাৎ কর্পোরেট ট্যাক্স আগে ছিল 18%, তো 18% থেকে কমিয়ে এখন 15%। কর্পোরেট ট্যাক্সের উপর সারচার্জ 12% থেকে কমিয়ে 7% করা হয়েছে। নেক্সট দেখো, ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি, তোমরা জানো ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন কিন্তু প্রচুর চর্চা হচ্ছে, তো সেই জন্য এখানে কি বলা হয়েছে দেখো, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভার্চুয়াল ডিজিটাল সম্পদ অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি এবং এনএফটি থেকে আয়ের উপর 30% হারে কর বসানোর ঘোষণা করেছেন। নেক্সট দেখো, 2022-23 সালের বৃদ্ধির হার বাজেটে কিভাবে বৃদ্ধি হবে, কত পার্সেন্টে বৃদ্ধি হবে সেইগুলো অনুমান করা হয়েছে। দেখো, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে ভারতের বৃদ্ধির হার 9.27% অনুমান করা হয়েছে এবং এই বৃদ্ধির হার প্রধান অর্থনীতির মধ্যে সর্বোচ্চ। ওকে, নেক্সট দেখো, আয়করের ক্ষেত্রে কি কি নিয়ম আনা হয়েছে সেইগুলো দেখব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে আয়কর প্রদানকারী করদাতাদের কোনো ত্রাণ দেননি, অর্থাৎ যা আগের বছরে ছিল এই বছরও রয়েছে, কোনো রকম চেঞ্জ করা হয়নি আয়করের দিক থেকে। ব্যক্তিগত আয়করের হারে কোনো ছাড় বা এই বাজেটে আয়কর স্ল্যাবে কোনো পরিবর্তন করা হয়নি। নেক্সট দেখো, প্রতিরক্ষা খাতে কিভাবে বিনিয়োগ করা হয়েছে সেটা দেখব। স্বনির্ভরতা অর্থমন্ত্রী বলেছেন প্রতিরক্ষা খাতে বাজেটের 68% ভারতীয় কোম্পানির জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো থেকেই অস্ত্র কেনা হবে। অর্থাৎ আগে যেমন প্রতিরক্ষার জন্য বিভিন্ন মেশিন গান, এয়ারক্রাফট সমস্ত কিছু কিন্তু বিদেশ থেকে আমরা কিনে আনতাম, কিন্তু এখন 68% কিন্তু ভারতীয় কোম্পানির উপর নির্ভর করা হবে এবং বাকি তোমার রয়েছে 32% সেটা বিদেশ থেকে কেনা হবে, অর্থাৎ ম্যাক্সিমামটা দেওয়া হচ্ছে কি স্বনির্ভরের ওপর জোর। নেক্সট দেখো কি বলছে, পিএম আবাস যোজনা, সেখানে কি বলা হয়েছে দেখো, অর্থমন্ত্রী বলেছেন যে পিএম আবাস যোজনার জন্য 48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় 80 লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে। নেক্সট দেখো, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অনলাইনে পড়াশোনার উপর কিন্তু এখন বিশেষ জোর দেওয়া হচ্ছে প্যান্ডেমিকের জন্য, তো সেই জন্য দেখো ডিজিটাল বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী দেশে শিক্ষা প্রদানের জন্য একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব করেন এবং এই বিশ্ববিদ্যালয়টি হাব এবং স্পোক মডেলের ভিত্তিতে তৈরি করা হবে। নেক্সট দেখো কি বলা হয়েছে, শিক্ষার ক্ষেত্র পিএম ই বিদ্যার 1+1 টিভি চ্যানেল প্রোগ্রাম 12 থেকে 200টি টিভি চ্যানেলে প্রচার করা হবে। ওকে, তো দেখো পিএম ই বিদ্যা, এটা কিন্তু 1+1 টিভি নামক যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু 12 থেকে 200টি টিভি চ্যানেলে প্রসারিত করা হবে। এটি সমস্ত রাজ্যকে 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আঞ্চলিক ভাষায় সম্পূর্ণ শিক্ষা প্রদানে সহায়তা করবে। রাজ্যগুলিকে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির পাঠ্যক্রম সংশোধন করতে উৎসাহিত করা হবে যাতে প্রাকৃতিক, শূন্য বাজেট এবং অর্গানিক ফার্মিং এর সাথে আধুনিক হয়ে ওঠার জন্য। ওকে, অর্থাৎ আধুনিক, অর্গানিক এবং শূন্য বাজেট এবং প্রাকৃতিক দিক থেকে কৃষি ক্ষেত্রটাকেও কিন্তু উন্নতি করা হবে শিক্ষার মাধ্যমে। নেক্সট দেখো কি বলছে, এলটিসিজি ট্যাক্সের ব্যাপারে কি বলা হচ্ছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সমবায় সমিতিগুলির উপর সারচার্জ কমিয়েছেন।
যাদের আয় 1 থেকে 10 কোটি টাকার মধ্যে 12 থেকে 7%, কোনো এলটিসিজি করের উপর 15%-এর বেশি সারচার্জ ধার্য করা হবে না। ওকে, অর্থাৎ যাদের আয় 1 থেকে 10 কোটি টাকার মধ্যে তাদের কিন্তু 12 থেকে 7% কিন্তু রাখা হয়েছে এলটিসিজি ট্যাক্স, এবং কোনো এলটিসিজি করের উপর 15%-এর বেশি সারচার্জ ধরা হবে না। অর্থাৎ এই যে 12 থেকে 7% এটা ম্যাক্সিমাম 15% হতে পারে। নেক্সট দেখো, ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএস, সেটার ব্যাপারে কি বলা হয়েছে। রাজ্য কর্মচারীদের জন্য এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের উপর ট্যাক্স রিলিফের সীমা 10% থেকে বাড়িয়ে 14% করা হচ্ছে। নেক্সট দেখো, 60,000 নতুন চাকরি। ওকে, এটা কিন্তু এখানে ডাটাটা একটু ভুল দেওয়া হয়েছে, এখানে 60 লাখ হবে, একটা শূন্য কিন্তু এক্সট্রা হবে, বলা হয়েছে 60 লাখ নতুন চাকরি দেওয়া হবে। কতটা সঠিক সেটা সময়ই বলবে। দেখো, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে পিএলআই প্রকল্পটি একটি ভালো সাফল্য পেয়েছে। এতে আগামী 5 বছরে 60 লাখ নতুন কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। নেক্সট দেখো, বাজেটে উন্নয়নের 4টি স্তম্ভ কি কি সেগুলোর ব্যাপারে দেখা হবে। দেখো, অর্থমন্ত্রী বাজেটে উন্নয়নের 4টি স্তম্ভ গণনা করেছেন। এতে 1 বছরে 25,000 কিলোমিটার মহাসড়ক তৈরি করতে হবে, স্বাস্থ্য অবকাঠামোর শক্তিশালীকরণ, 25 বছরের জন্য একটি বৃদ্ধির ব্লু প্রিন্ট প্রস্তুতি অন্তর্ভুক্ত করা হয়েছে এই বাজেটের উন্নয়নের 4টি স্তম্ভের মধ্যে। নেক্সট দেখো, আমদানি শুল্ক। আমদানি শুল্কের ব্যাপারে কি বলা হয়েছে সেটা একবার দেখে নেব। দেখো, মূলধনী পণ্যের আমদানি শুল্ক থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। মূলধনী পণ্য আমদানিতে এখন 7.5% হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। নেক্সট দেখো, 2022-23-কে মোটা খাদ্যশস্যের আন্তর্জাতিক বলে ঘোষণা করেছেন। ওকে, তো 2022-23-কে মোটা খাদ্যশস্যের আন্তর্জাতিক দিবস বলে ঘোষণা করা হয়েছে। দেখো, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন যে সরকার 2022-23 সালে ন্যূনতম সমর্থন মূল্যে এমএসপি গম এবং ধান কেনার জন্য 2.37 লক্ষ কোটি টাকা দেবে। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো কি বলছে, 5G স্পেকট্রাম। আমাদের ভারতে কিন্তু 5G স্পেকট্রাম চালু হতে চলেছে, সেইটার ব্যাপারেও এখানে ইনক্লুড করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন যে 5G স্পেকট্রাম 2022 সালে নিলাম করা হবে, কিন্তু 5G পরিষেবা 2023 সালে শুরু হবে, এবং এছাড়াও ঘোষণা করেছেন যে অপটিক্যাল ফাইবার 2025 সালের মধ্যে দেশের সমস্ত গ্রামে পৌঁছে যাবে। ওকে, নেক্সট দেখো, রেল এবং বন্দে ভারত এক্সপ্রেসের ব্যাপারে কি বলা হয়েছে। গতিশক্তি প্রকল্পের অধীনে অর্থমন্ত্রী রেলের জন্য একটি বড় ঘোষণা করেছেন। আগামী 3 বছরে 100টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। এই সময় 100টি নতুন কার্গো টার্মিনালও তৈরি করা হবে। অর্থাৎ রেলের যে গতিশক্তি সেটাও কিন্তু বাড়ানো হতে চলেছে। নেক্সট দেখো কি বলছে, অর্থমন্ত্রী এই বাজেটে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন। উত্তর পূর্বের উন্নয়নের জন্য নতুন প্রকল্প পিএম বিকাশ পহল ঘোষণা করেছেন। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই রকম ডেভেলপমেন্ট হয়নি, তো সেই জন্য সেখানে 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেখানকার উন্নয়নের জন্য। নেক্সট দেখো, রাজস্ব ঘাটতি। 2021-22 অর্থ বছরে 6.9%, 2022-23 সালের 6.4% অনুভব করা হয়েছে। অর্থাৎ গত বছর ছিল 6.9% এবং এই বছর 6.4% অনুমান করা হয়েছে। নেক্সট দেখো, ভার্চুয়াল ডিজিটাল সম্পদ। সেটা দেখো, ভার্চুয়াল ডিজিটাল সম্পদ থেকে আয়ের উপর 30% কর দিতে হবে। ওকে, নেক্সট দেখো, কাটা ও পালিশ করা হীরা রত্নগুলির উপর কাস্টম শুল্ক 5% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ গয়নাগাটির উপর যে কাস্টম শুল্ক সেটা কিন্তু কমানো হচ্ছে। ডিজিটাল পেমেন্টের প্রচার শুরু হয়েছে, 75টি ডিজিটাল ব্যাংক থাকবে। নেক্সট দেখো, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের অর্থাৎ এমএসএমই রেটিং দেওয়ার জন্য 6,000 কোটি টাকার প্রোগ্রাম আগামী 5 বছরে বাস্তবিত হবে। ওকে,
তো দেখো এইগুলো ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই বছর অর্থাৎ 2022-23 সালের কেন্দ্রীয় বাজেটের মধ্যে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটা আমরা দেখব, কে আমাদের দেশের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী হয়েছেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, নির্মলা সীতারামন। 9 নম্বর প্রশ্ন, আমাদের দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে? তো আমাদের দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হলেন অপশন সি, সোনিয়া গান্ধী। 10 নম্বর প্রশ্ন, বাজেটে কি হয়? তো 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, উপরের সবগুলি হয় একটি বাজেটের মধ্যে। অর্থাৎ প্রস্তাবিত স্কিমগুলিতে সরকারের আয় এবং ব্যয়ের বিবরণ থাকে বাজেটের মধ্যে। সরকারের আয় এবং ব্যয়ের বিবরণ থাকে বাজেটের মধ্যে। তাদের ব্যয়ের জন্য মন্ত্রগুলিকে তহবিল কত বরাদ্দ করা হচ্ছে, অর্থাৎ কোন মন্ত্রকে কত টাকা দেয়া হচ্ছে, সেগুলোও লেখা থাকে বাজেটের মধ্যে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, প্রথম নারী অর্থমন্ত্রী যিনি টানা চতুর্থবারের মতো বাজেট পেশ করেন তিনি হলেন কোনজন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নির্মলা সীতারামন। নেক্সট 12 নম্বর প্রশ্ন, প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের কতজন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 3 জন। প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের 3 জন প্রধানমন্ত্রী বাজেট পেশ করেছেন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন 3 প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপযুক্ত সব, অর্থাৎ জওহরলাল নেহেরু, রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখব, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আর কে শানমুখম চেট্টি, তিনি স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখব, দেখো শানমুখম চেট্টি কবে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, 26 নভেম্বর 1947 সাল। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বাজেট শব্দের অর্থ কি? তো বাজেট শব্দের অর্থ হলো দেখো অপশন এ, চামড়ার ব্যাগ। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার এসেছে। চামড়ার ব্যাগ কথাটি হলো যার অর্থ হলো বাজেট। নেক্সট দেখো, এই যে বাজেট শব্দটা যার অর্থ হলো চামড়ার ব্যাগ, এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, ফরাসি। ফরাসি ল্যাঙ্গুয়েজে বাজেট শব্দের অর্থ হলো চামড়ার ব্যাগ। 18 নম্বর প্রশ্ন, কে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক হিসাবে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জেমস উইলসন ভারতীয় বাজেট ব্যবস্থার জনক হিসাবে পরিচিত। 19 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বাজেট কে পেশ করেন? তো ভারতে প্রথম বাজেট পেশ করেন দেখো অপশন এ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন, এবং যে কারণে জেমস উইলসনকে ভারতের বাজেটের জনক হিসাবে ডাকা হয়, এবং এটা তখন ভারত ব্রিটিশদের শাসনে ছিল, তখন এই বাজেটটা পেশ করা হয়েছিল। দেখো কি বলছে নেক্সট 20 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম বাজেট কবে পেশ করা হয়? অর্থাৎ এই জেমস উইলসনের সময় কখন পেশ করা হয়? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 18 ফেব্রুয়ারি 1860 খ্রিস্টাব্দে ভারতে প্রথম বাজেট পেশ করা হয়। নেক্সট 21 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কে পেশ করেন? তো প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জন মাথাই প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ করেন। একটু আগেই আমরা একটা প্রশ্ন পড়লাম যে স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন। তো সেখানে আমরা দেখেছিলাম যে শানমুখম চেট্টি। তো এখানে আবার প্রশ্নটা করা হচ্ছে যে প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কে পেশ করেছেন। দেখো ভারত প্রজাতন্ত্র হয়েছে কিন্তু 1950 সালে, যখন সংবিধান গৃহীত হয় বা কার্যকরী হয়। আর শানমুখম চেট্টি 1947 সালে কিন্তু বাজেট পেশ করেছিলেন। অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হলেও প্রজাতন্ত্র ছিল না। তো সেই জন্য এই প্রশ্নটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট 22 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ করা হয় কবে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 28 ফেব্রুয়ারি 1950 সাল। এবং আমরা জানি
26 জানুয়ারি 1950 থেকে আমাদের দেশে কিন্তু সংবিধান কার্যকরী হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রজাতন্ত্র হয়ে গিয়েছিল। তো সেই জন্য প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট পেশ করা হয় 1950 সালে, এবং কে পেশ করেন? জন মাথাই। 23 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ করার রেকর্ড কোন নেতার দখলে রয়েছে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, মোরারজি দেশাই। মোট 10 বার বাজেট পেশ করেছেন তিনি। নেক্সট 24 নম্বর প্রশ্ন, 2017 পর বাজেট কবে পেশ করা হয়? তো 2017 পর থেকে বাজেট পেশ করা হচ্ছে অপশন এ, 1 ফেব্রুয়ারি থেকে। নয়, আগে কি করা হতো? 2017 আগে পর্যন্ত 28 ফেব্রুয়ারি কিন্তু বাজেট পেশ করা হতো, কিন্তু 2017 পর থেকে 1 ফেব্রুয়ারি থেকে বাজেট পেশ করা হচ্ছে। নেক্সট 25, অন্তর্বর্তীকালীন বাজেট কাকে বলে? তো 25 নম্বর প্রশ্ন, এবং আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করছি আপকামিং রেলওয়ের জন্য, অর্থাৎ এই যে কেন্দ্রীয় বাজেট সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর করছি, তার শেষ প্রশ্ন। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, উভয় এ এবং বি, অর্থাৎ মিনি বাজেট এবং ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট নামে পরিচিত এই অন্তর্বর্তীকালীন বাজেট। ওকে, তো এইভাবেই গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অল্টারনেটিভ ডেতে আমরা চলে আসবো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে আপকামিং রেলওয়ে প্লাস অন্যান্য যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু খুবই তোমাদের জন্য কার্যকরী। তো সিআরপি একাডেমি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে থাকে এবং আমরা রেলেরও প্রস্তুতি দিচ্ছি। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য। এবং আমাদের এখানে দেখো রুটিন করে দেওয়া রয়েছে, সেই রুটিন ওয়াইজ এখানে কুইজ করানো হচ্ছে, সেই কুইজগুলো প্র্যাকটিস করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।